পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। প্রিয়ার দাদু আসমান খান ছিলেন একা, অর্থাৎ তার অন্য কোনো ভাই বোন ছিল না। পূর্বপুরুষ জমিদার থাকায় পরবর্তীতে প্রিয়ার দাদুর নামেই অঢল সম্পত্তি দেখা যায়। এরপরও আসমান খান ছিলেন একজন পরিশ্রমী মানুষ। এত সম্পত্তি থাকার পরও তিনি পরিশ্রম করে নিজের বিজনেসের দাঁড় করিয়েছিলেন, যার নাম এখনও বিদ্যমান। আসমান খানের তিন সন্তান: বড় সন্তান কুন্দল খান, মেজ সন্তান ওসমান খান এবং সর্বকনিষ্ঠ সন্তান রজনীয় খান। এর মাঝে প্রিয়ার বাবা ওসমান খান বিয়ে করবেন নিজের প্রেমিকা অর্থাৎ প্রিয়ার মা আজমেরি খানকে। তবে তাদের সংসার খুব বেশি দিন টেকেনি। প্রিয়ার বাবা ওসমান খান বিয়ের পর অন্য নারীদের প্রতি আকৃষ্ট হন। এভাবেই প্রিয়ার জন্ম হয়। অবশ্য সন্তান শুধু আজমেরি খান চেয়েছিলেন, যাতে সন্তানের কথা ভেবে হলেও ওসমান খান পরক্রিয়া থেকে বেরিয়ে আসে। তবে তা আশা সেগুলো বালিশ। প্রিয়াকে তার বাবা মেনে নিতে চায়নি। হয়তো গর্ভে থাকতেই প্রিয়া মৃত্যু হতো। আসমান খানের জোরে তা হয়নি। আসমান খান বোধহয় বুঝতে পেরেছিল তিনি তার দুই সন্তান অর্থাৎ কুন্দল এবং ওসমানকে মানুষ করতে পারেনি। সেজন্য নিজের মৃত্যুর আগে তিনি প্রিয়ার বেঁচে থাকার উপর রেগে গিয়েছেন। রজনী ভাগ্যের সম্পত্তি রজনীর নামে দিয়েছেন। বাকি সম্পত্তি তিনি তিন ভাগে ভাগ করেছেন। যা হওয়ার কথা ছিল দুই ভাগ, তা হয়েছে তিন ভাগ। সেই তিন ভাগের এক ভাগ কুন্দল খানের নামে এবং বাকি দুই ভাগ প্রিয়া খান অর্থাৎ প্রিয়ার নামে। এছাড়াও নিজের বিজনেসের এর পুরোটা তিনি প্রিয়ার নামে করে দিয়েছেন, যাতে প্রিয়াকে তার বাবা না দেখলেও প্রিয়ার এসব দিতে চলতে পারে। তবে এই সব সম্পত্তি প্রিয়ার ২০ বছর হওয়ার পর মালিকানা পাবে। তখন চাইলেও প্রিয়া অন্য কাউকে নিজের সম্পত্তি লিখে দিতে পারবে। তবে আসমান খান হয়তো ভাবেনি তার ছেলেরা সম্পত্তির জন্য প্রিয়াকে মানসিকভাবে এত অত্যাচার করবে। আসমান খান যখন মারা যান তখন প্রিয়ার বয়স ১২ বছর। আসমান খানের মৃত্যুর পরই ওসমান খান প্রিয়ার মাকে ডিভোর্স দেন। এতদিন শুধু আসমান খানের জন্যই তো প্রিয়া আর প্রিয়ার মাকে সহ্য করা হয়েছে। ডিভোর্সের পর প্রিয়া এবং প্রিয়ার মাকে খান বাড়ির থেকে বার করে দেওয়া হয়। তবে যেই দিন আসমান খানের উকিল এসে উঠলেন কথা জানার, সেই দিন প্রিয়াকে ওসমান খান নিজের কাছে নিয়ে আনলেন। বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে প্রিয়াকে খান বাড়িতে রাখা হয়। তবে ওসমান খান কিংবা কুন্দল খান কেউই প্রিয়াকে সহ্য করতে পারছিল না। একমাত্র প্রিয়ার চাচি প্রিয়াকে আগলে নিয়েছিলেন। তবে মোহনা এবং এর কাছেও প্রিয় অসহকার। রজনী খানের প্রাণের থেকেও প্রিয় হলো প্রিয়া। তবে ভাইয়ের জন্য সে প্রিয়ার জন্য কিছু করতে পারে না। নেহাত আসমান খান তাকে সম্পত্তি দিয়ে গিয়েছিল দেখেই ভাইরা রজনী খানকে বেশ আদরে বোন করেই রাখে, নতুবা তাকেও এই বাড়িতে আর ঢুকতে দিত না কিনা সন্দেহ। সকালে বেশ দেরি করেই প্রিয়া ঘুম ভাঙে। ঘড়ির কাঁটায় তখন ১১টা পেরিয়ে প্রিয়া ধীরে ধীরে উঠে যায় ফ্রেশ হতে। রাতে ইলোমা খান এসে তার ক্ষতের ব্যান্ডেজ করে দিয়ে গিয়েছে, সাথে খাবার ও ঔষধ। ইলোমা খান পূর্বে একজন ডক্টর ছিলেন, তবে স্বামীর কথায় তিনি নিজের চাকরি ছেড়ে দিয়েছে অনেক আগেই। সবার সামনে প্রিয়াকে আগলে নিতে না পারলেও আড়ালে অবডালে তিনি প্রিয়াকে যথেষ্ট স্নেহ করে। প্রিয়া ফ্রেশ হয়ে একটা নীল কুর্তি আর সাদা প্যান্ট পরে নেয়। কপালে ব্যান্ডেজ থাকা চুলগুলো এলোমেলো রয়ে গিয়েছে। ঘরে থেকে বেরোতেই প্রিয়া রজনী খানের মুখোমুখি হয়। ফুপি তুমি? রজনী খান ছলছল চোখে প্রিয়াকে দেখে, এক হাত তুলে প্রিয়ার মাথা রাখে। মেয়েটার চোখ দেবে গিয়েছে কেমন, আগের থেকেও বেশি শুকিয়ে গিয়েছে। এদিকে ফুপির চোখে পানি দেখে প্রিয়া মুচকি হাসে। এগিয়ে গিয়ে রজনী খানকে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে, আমি একদম ঠিক আছি ফুপি, কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না, উল্টো আমার আরও কান্না পাই। কিন্তু প্রিয়া বাচ্চাদের মতো করে গাল ফুলিয়ে বলে। রজনী খান অন্য সময় হলে হয়তো প্রিয়ার সাথে তাল মিলিয়ে হেসে দিত, তবে আজ তিনি হাসতে পারল না। উল্টো
আশেপাশে সতর্ক দৃষ্টি ফেলে তিনি প্রিয়াকে টেনে নিয়ে রুমের মধ্যে যায়। দরজা বন্ধ করে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রিয়া তা দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে ফুফি, তুমি এমন করছো কেন? রজনী খান প্রিয়াকে ধরে নিয়ে বিছানায় বসলো, নিজেও প্রিয়ার পাশে বসে প্রিয়ার হাত ধরে বলে, তুই বাড়ি থেকে পালিয়ে যা প্রিয়া, দূরে কোথাও চলে যা। এইসব বলছো তুমি? আমি ঠিকই বলেছি। তুই জানিস আজ আমরা এই বাড়িতে কেন? না, জানি না, কিন্তু আগে আমার কথা শোন প্রিয়া। ভাইজানেরা আজ সন্ধ্যায় তোর এর এরকে আদর করবে বলেছে। প্রিয়ার মাথায় যেন বাজ পড়ে। এইসব কি বলেছে তার ফুপি? তার সাথে এরিকেল আকত এরিকের সাথে? অসম্ভব। এরিকের মতো চরিত্রহীন একটা ছেলেকে প্রিয়া কি করে বিয়ে করবে? কিন্তু এখন সে কি করবে? পালিয়ে গেলে যদি তার বাবা তার মায়ের ক্ষতি করে দেয়? আমি আমি যে পালাতে পারবো না ফুপি। আমি বুঝতে পারছি না, হঠাৎ হঠাৎ এসব কেন? রজনী খান কিছুটা ইতস্ত হয়ে বলল, তো কি কারোর সাথে সম্পর্ক আছে প্রিয়া? প্রিয়া থমথম খায়। এখন সে কি বলবে? তার সাথে কারো সম্পর্ক আছে কিনা এর উত্তর সে কি বলবে? যার কথা বলবে সে নিজেও তো উধাও। রজনী খানের বোধহয় বুঝলেও প্রিয়া মনোভাব, তাই প্রিয়ার গালে আলতো হাত রেখে বলে, পারলে তোকে নিয়ে ছেলের বউ বানাতাম, কিন্তু ভাইজানের জন্য পারলাম না। তবে তোর যাকে পছন্দ তুই তাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যা প্রিয়া। তোর সবে 18 বছর হলো। এখন এরিকে বিয়ে করলে আগামী 2 বছর তোর উপর আরো বেশি অত্যাচার করবে। এর থেকে তুই তোর প্রিয় মানুষটার সাথে পালিয়ে যা। তাকে জানা সব। প্রিয়া মাথা নিচু করে নিশ্চুপ শোনে, অতঃপর মিনমিন করে বলে, তার কোনো খোঁজ নেই ফুপি, হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। রজনী খান আঁতকে উঠে, যেন কি বলছিস, খোঁজ নেই কেন? এমন হয় হঠাৎ কেন কোথায় যেন উধাও হয়ে যায়। তবে তোর সাথে সম্পর্ক কতদিন? 3 বছর। প্রিয়া এলোমেলো দৃষ্টিতে ফেলে বলে, একদিকে রজনী খান হা হয়ে যায়। এই মেয়ে 15 বছর বয়স থেকে প্রেম করছে, আর তারা কেউ কিছু টেরও পায়নি। আর জানতে তিনি প্রশ্ন করে, কিভাবে পরিচয়? ফোনে ফোনে? হ্যাঁ, তুমি তো জানো দাদু নিজেই আমাকে গেমস খেলার জন্য ফোন কিনে দিয়েছিল। বাবা নিয়ে গেলেও পরে মায়ের সাথে যোগাযোগ করতে পারে যাতে সেজন্য দিয়েছিল। তো এভাবেই সে ভুলবশত একদিন আমার নাম্বারে কল এসে ফেলে। এরপর যখন বুঝতে পারে তখন কল কেটে দেয়। কিন্তু কিন্তু তার ভয়েসটা অনেক সুন্দর ছিল, আমার আগ্রহ জেগেছিল। কেন জানি তখন বারবার তার গলার স্বর শুনতে ইচ্ছে হতো। সেজন্য আমি আবার তাকে কল দেই। এরপর এভাবেই আর কি বন্ধুত্ব হয়, এরপর ভালোবাসা। রজনী খান অবাক হয়ে শোনে প্রিয়ার কথা। তুই কি তাকে দেখিসনি? না। কি এখনো দেখিসনি? প্রিয়ার ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে না বোঝায়। রজনী খান হতাশ হয়। নাম কি রে? প্রিয়া চুপ করে আছে দেখে রজনী খানের সন্দেহ হয়। তুই কি নামও জানিস না? প্রিয়া চোরের ন্যায় এলোমেলো দৃষ্টি ফেলে মাথা নাড়িয়ে বোঝায়। রজনী খান এবার হতাশ হয়। আদৌ কোনো ছেলে তো? হ্যাঁ, ছেলেই। শুধু নাম জানি না। সে তো নাম জানে না, তাহলে বন্ধুত্ব কিভাবে? কিভাবে যেন? এটা কেমন কথা প্রিয়া? রজনী খান হতাশ হয়ে বলে। প্রিয়া এবার দীর্ঘশ্বাস ফেলে বলে, নাম না জানি, কিন্তু তার কণ্ঠ অনুভব করতে পারি, কণ্ঠ চিনি। তাহলে কি করবি এখন? পালিয়ে না গেলেও তো সব শেষ। প্রিয়া কিছুক্ষণ ভাবে। হঠাৎ করে জোহানের কথা মনে পড়ে। প্রিয়া একটু আশা আলো খুঁজে পায়। সাথে সাথে সে প্ল্যান বানিয়ে নেয়। রজনী খানের সাথে শেয়ার করে, ফুপি শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। আমি একজন মাফিয়াকে চিনি। উনি আগের বার আমাকে সাহায্য করেছিল। আমি এখন থেকে পালিয়ে উনাকে খুঁজে বের করব আগে। একবার উনাকে খুঁজে পেলে আমি শিওর উনি আমাকে সাহায্য করবে। মাকে সেফ রাখতে উনার সাহায্য নিব। এরপর এরপর আমি আমার প্রেমকে খুঁজবো। প্রেম? রজনী খান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। প্রিয়া যেন একটু লজ্জা পায়। মিনমিন করে বলে, আসলে আমার কেউ কখনো কারো নাম
জিজ্ঞেস না করলেও নিজের একটা নাম দিতাম। সে তো আমার প্রেমিকা, তার সাথে সম্পর্কটা তো প্রেমের, সেই জন্য তো আমার প্রেম। তাহলে তুই তার কি? প্রিয়া হেসে দিয়ে বলে, আমি তার প্রিয়। প্রিয়া, হ্যাঁ, হয়তো আমি তার প্রিয় নারী দেখে সে আমাকে প্রিয়া ডাকতো। হ্যাঁ, বুঝলাম তাহলে। কিন্তু তুই যে মাফিয়ার কথা কথা বললি, সে তোকে সাহায্য করবে তো? হয়তো করবে। আর যদি দেখা করতে না পারিস, কোথাও খুঁজবি তাকে, এটা কোনো ব্যাপারই না। সোশ্যাল মিডিয়া থেকে ঠিকই পেয়ে যাবো। আচ্ছা, কিন্তু বেরোবি কখন? তোকে তো এভাবে বের হতে দেব না। বেলকুনি থেকে যাব, পাইপ বেয়ে নামবো, পিছনের সাইডে দেওয়ালে ভাঙা জায়গা আছে না, ওইখান থেকে যাব। কখন? দুপুরে যাব। এই সময় বাইরে সবাই খাওয়ার টেবিলে থাকে। আচ্ছা, তিহান থাকলে ভালো হতো, তোকে বের করে নিয়ে যেতে পারতো অন্তত। ছে- ছেলেতে সিলেটে কাজে গিয়েছে, সমস্যা নেই ফুপি, তুমি চিন্তা করো না তো। এত হোটেলের রুমে সোফায় গা এলিয়ে বসে আছে জোহান, দৃষ্টি তার সিলিংয়ের দিকে। খুব মন দিয়ে কিছু চিন্তা করছে হয়তো। পরে শুধু কালো একটা ট্রাউজার, উপরিভাগ উন্মুক্ত, আর তাতেই দৃশ্যমান জোহানের বুক শুকিয়ে যায় অসংখ্য ক্ষত, যার দাগ থেকে গিয়েছে এখনো। দরজায় নক করে আরাজ। জোহান মৃদু স্বরে অনুমতি দিয়ে আরাজ প্রবেশ করে রুমে। বিনীত স্বরে বলে, প্রিয়া ম্যাম বাড়ি থেকে বেরিয়েছে স্যার। জোহান মাথা সোজা করে আরাজের দিকে তাকায়, এতে যেন আরাজ বুঝে যায়। সে পুনরায় বলতে শুরু করে, সন্ধ্যায় উনার সাথে উনার চাচাতো ভাইয়ের আকত। তবে প্রিয়া ম্যাম বোধহয় এই বিয়েতে রাজি নন। উনি বাড়ি থেকে পালিয়ে বেরিয়েছেন, বেলকুনি থেকে নেমে পিছনে ভাঙা দেওয়াল থেকে বের হয়েছে, তাও একেবারে দুপুরে। আব্রাহাম রুমে ঢুকতে ঢুকতে বলে, জোহান পুরোটা সময় নির্লিপ্ত থেকে জিজ্ঞেস করে, কোথায় আছে এখন? আব্রাহাম কিঞ্চিত হেসে উত্তর দেয়, নিচে আছে, আপনার খোঁজে এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। জোহান মুচকি হাসে, মেয়েটা তার কাছেই এলো। হাই, মেয়েটা দেখছি নিজেই নাচতে নাচতে মরতে এসেছে, নয়তো সে এত তাড়াতাড়ি মেয়েটাকে কষ্ট দিত না। আরও বছর দুয়েক পর মেয়েটাকে গুটি বানাতো না হয়। হঠাৎ আব্রাহাম বলে, একটা নিউজ আছে বস, আমি চাইছি আপনি আগে আমার কথা শুনুন। জোহান জিজ্ঞাসার সুরে দৃষ্টিতে তাকালেন। আব্রাহাম বলে, খান বাড়ির বিজনেসের সহ অর্ধেকের বেশি সম্পত্তি পিয়া ম্যাম এর নামে। বিষয়টা একদিন ওসমান খান খুব সতর্ক সাথে লুকিয়ে রেখেছিল, সেই জন্য আমরা জানতে পারিনি। আজ প্রিয়া ম্যাম এর অন্য এক কাজিনের থেকে বিষয়টা জানলাম। এ পর্যায়ে জোহানের কপালে ভাঁজ পড়ে। এই সম্পত্তির কাহিনীটা আবার কি? তবে বেশি একটা ভাবে না সে। প্রিয়াকে নিয়ে আসতে বলে ওঠে, গেট শট পরে নাও, চলবে। মুখোমুখি বসে আছে জোহান এবং প্রিয়া। আপাতত রুমে দুজনেই আছে। প্রিয়া আর চোখে জোহানকে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। লোকটা নিতান্তরই সুদর্শন, জিম করা বডি, ফর্সা গায়ে রং, রক্তিম ঠোঁট, সিল্ক ঘন কালো চুল, যা ঘাড় ছুঁই ছুঁই কি জানি একটা কাটা দেয়। প্রিয়া একবার ফেসবুকে দেখেছিল, এটার নাম বোধহয় ওয়াফ কাট। জোহানের চোখে মণিগুলো হালকা বাদামি, সব থেকে বেশি আকর্ষণীয় হচ্ছে বাম চোখের নিচের দিকে একটা কাটা দাগ। আমাকে দেখা দেখা শেষ হলে যা বলতে এসেছো সেটা বলো। জোহানের গম্ভীর কণ্ঠে বলা কথাগুলো শুনে প্রিয়া লজ্জা পেয়ে যায়। ছি ছি, এতক্ষণ সে এভাবে লোকটার দিকে তাকিয়ে দেখছিল, অবশ্য একটু পর্যবেক্ষণ করছিল। তবে জোহানের এই ভারী কণ্ঠস্বর প্রিয়ার কেমন চেনা ঠেকছে না। কিছু তার ভালোবাসার প্রেমের মতো। পরক্ষণই মনে আসে জোহানের পুরো নাম। জোহানের নাম ও তো প্রেম, তবে তার প্রেম না। তার প্রেম কখনো একজন মাফিয়া হতে পারে না। প্রিয়া নিজেকে সামলে নেয়,
জিভ দ্বারা শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নিয়ে বলে, আমার আপনার সাহায্য প্রয়োজন। কেমন সাহায্য? জোহানের তীক্ষ্ণ চোখের দিকে তাকিয়ে প্রিয়া ইতস্ত বোধ করে। হঠাৎ করে কেন জানি তার মনে অস্বস্তি বেঁকে ধরেছে, কিন্তু তাকে তো বলতেই হবে। আপনি আপনি কি আমার মায়ের নিরাপত্তা একটু ব্যবস্থা করে দিতে পারবেন? আমাকে কি সিকিউরিটি গার্ড মনে হয় তোমার? এহেন উত্তরে থমথম খায় প্রিয়া। তাড়াহুড়া করে বলে, না না, আমি এমন বলতে চাইনি। আপনি ভুল বুঝবেন না প্লিজ। জোহান নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে প্রিয়ার দিকে। প্রিয়া মানে এখন ভয় ঝেঁকে ধরেছে। লোকটা কি তাকে সাহায্য করবে না? সে তো কোনো এক অজানা কারণে লোকটার ভরসা করেই বাড়ি থেকে পালিয়েছে। কিন্তু এখন যদি জোহান তাকে সাহায্য না করে তবে তাকে বাড়ি ফিরে যেতে হবে। আর বাড়ি ফিরে গেলে এরিককে বিয়ে করতে হবে। প্রিয়া এসব ভাবনার মাঝে জোহান উঠে দাঁড়ায়, গম্ভীর স্বরে বলে, দেখো, তোমাকে একবার সাহায্য করেছি তাই বলে বারবার সাহায্য করবো এমন নয়। আর আগের বার তোমাকে হেল্প করার কারণ ছিল। তুমি আমাকে কিস করেছিলে, তার বিনিময়ে আমি তোমায় হেল্প করেছিলাম। আমি কাউকে বিনা স্বার্থে সাহায্য করি না। যদি তুমি আমাকে কিছু দিতে পারো তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। জোয়ানের কণ্ঠে এমন কিছু ছিল না, ছিল যা প্রিয়াকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। তার মানে একরাশ ভয়ের সৃষ্টি হয়। সে বোধহয় জোহানের কথার ইঙ্গিত বুঝতে পারছে, সেজন্য তার ভয়টা বেশি হচ্ছে। প্রিয়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি আপনি কি চান, যার বিনিময়ে আপনি আমাকে সাহায্য করবেন? জোহান বাঁকা হাসে, যেন তার উদ্দেশ্য হাসিল করতে পেরে অনেক খুশি। জোহান এগিয়ে গিয়ে প্রিয়ার কাছে দাঁড়ালো। প্রিয়ার দুপাশে সোফায় হাত রেখে হঠাৎ ঝুঁকে পড়ে প্রিয়ার দিকে। আকম্মিত এমন কিছুর জন্য প্রিয়া প্রস্তুত ছিল না। জোহানের এত কাছে আসার প্রিয়া মিহিয়ে যায় সোফার সাথে। প্রিয়া নিজের অস্তিত্বতা সামলাতে না পেরে চিল্লিয়ে ওঠে, দূরে সরুন প্লিজ। জন শব্দ করে হেসে ফেলে, ঠোঁট কামড়ে ধরে প্রিয়ার চোখ চোখ রেখে বলে, অনির্দিষ্ট কালোর জন্য আমার হয়ে যাও, বিনিময়ে তোমার মায়ের নিরাপত্তা পাবে। রাগে ঘৃণায় প্রিয়া গা ঘিন ঘিন করে ওঠে। ছি, এই লোকটা ভরসা করে প্রিয়ার বাড়ি থেকে পালিয়েছিল, তাই সে কি করে ভুলে গেল লোকটা একজন মাফিয়া? আর একজন মাফিয়া কখনো সাধু পুরুষ হতে পারে না। প্রিয়ার আগে নিজের সর্বশক্তি দিয়ে জোহানকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, লাগবে না আপনার সাহায্য, চাই না আপনার সাহায্য, আমি একাই পারবো সব। প্রিয়া আর এখানে থাকতে চায় না। গট গট পায়ে বেরিয়ে যায় সেখান থেকে। এদিকে প্রিয়া যেতেই জোহান হো 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 করে হেসে ওঠে। একটা সময় অপমানে বলে ওঠে, এটা তো শুধু ড্রামা একটা অংশ বেইন। আসল খেলাটা তো আজকে সন্ধ্যায় বের হবে তোমার বাবার সামনে। আমি তো তোমার বাবাকে শেষ করতে চাই, তোমার পরিবারকে শেষ করতে চাই। বাট তোমার সম্পত্তির বিষয়টা কি? আমাকে একবারও বললে না তো এই বিষয়ে। জোহান কিছুক্ষণ ভাবে, অতঃপর পুনরায় বলে ওঠে, আজকে তোমার বিয়েটা হতে দেব, নাকি আমার কাছে নিয়ে এসে সবচেয়ে বড় ধাক্কাটা দিব তোমায়? দেখা যাক তোমার ভাগ্য ওই এরিকের সাথে জুড়ে নাকি এই আমার সাথে। বাইরে দুনিয়া সবাই জানে প্রিয়া খান তার বাবা ওসমান খানের কলিজার টুকরা। শুধু বাড়ির মধ্যেকার মানুষগুলো আসল কাহিনী জানে। এর বাইরে একটা কারণ পরীক্ষা প্রিয়া এবং তার বাবার এসব শত্রুতা জানে না। বলতে গেলে ওসমান খান খুব সিনুপুষণভাবে সবটা সামলিয়েছে। মাথা ভর্তি কুবুদ্ধির অভাব নেই যে। বাড়িতে কোনো মেহমান আসলেও ওসমান খান প্রিয়ার সাথে এত ভালো ব্যবহার করতেন যেন প্রিয়া উনার বেঁচে থাকার কারণ। আর সব কিছুর মাঝে প্রিয়ার মা খারাপ নাম পেল। ওসমান খান সর্বদা সবার কাছে কান্না নাটক করে বলে এসেছে আজমেরি পরকীয়ায় লিপ্ত ছিল। আসল কাহিনী তো অন্য। এই বয়সে ওসমান খানের গার্লফ্রেন্ডের অভাব নেই। সবাই বোধহয় টাকা খেলা
জোহান এতদিন সবার উপর বাইরে থেকে নজর রাখলেও বাড়ির ভেতরে কোনো খবর জানা থাকতো না। খান বাড়িতে কখনো কোনো কাজের লোক বেশি থাকতে পারে না। খুব ভোরে কাজ করতে আসে এবং সকাল ৮টার মাঝে তাদের কাজ শেষে পাঠিয়ে দেওয়া হয়, কারণ এরপরই তো সবাই ঘুম থেকে ওঠে। জোহান চেষ্টা করেছিল বাড়ির ভেতরে ক্যামেরা সেট করার, কিন্তু না, এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় আগে থেকে ক্যামেরা সেট করে রেখেছে ওসমান খান। বুড়োটা বোধহয় জোহান আসবে সেটা আন্দাজ করতেই পেরেছিল। কি জানি, ওসমান খানের সাথে জোহান শত্রুতা বেশ ভারী। জোহান চায় পুরো খান পরিবার শেষ করে দিতে, তবে সেটা নির্দিষ্ট একটা সময় আছে। ওসমান কাছে কাছে এমন কিছু আছে যেটা জোহানের প্রয়োজন, আর সেটা শুধু প্রিয়ার ২০ বছর হলে পাবে সে। এজন্যই জোহান চেয়েছিল আরও বছর দুয়েক পর আসতে। তবে সেই দিন প্রিয়াকে দেখার পর সে নিজের মন পরিবর্তন করে নয়, এর সম্পূর্ণ দায় প্রিয়া। প্রিয়া আগে তার কাছে এসেছে। প্রিয়াকে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে আসে এরিক। মেয়েটাকে রাস্তায় পেয়েছে সে। প্রিয়া যখন পালিয়েছিল পরই সকালের বিষয়টা সম্পর্কে অবগত হয়েছিল। তৎক্ষণাৎ এরিক গার্ডদের নিয়ে প্রিয়াকে খুঁজতে বেরিয়েছে এবং একটা সময় প্রিয়াকে রাস্তার পাশে একটা ফুটপাতে পেয়েছে। পরপরই সে সেইখানে উপস্থিত হয়েছে এবং কোনো কথা ছাড়াই প্রিয়াকে টেনে গাড়িতে উঠিয়েছে। প্রিয়া কোনো বাধা দেয়নি, কোনো কোনো দেয়নি সেটা এরিক জানে না। বাড়ি ভর্তি মেহমান থাকা এরিক প্রিয়াকে প্রিয়ার রুমে নিয়ে আসে। প্রিয়াকে ছুঁড়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে গেলে রুমের সামনে বাড়ির সকলে দেখে। এরিক চিবিয়ে চিবিয়ে বলে, তোমরা এখান থেকে যাবে, আমি ওর সাথে কথা বলতে চাই। আধা ঘন্টার মাঝে বিয়ে হবে। ও ও বেঁকে বসবে, সেটা যাতে না হয় সেই ব্যবস্থাই করব। এরিক সবার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। প্রিয়া তখনও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কি ভাবছে সেটা জানা নাই, তবে কোনো একটা বিষয় নিয়ে ভাবছে সে। এদিকে এরিক দরজা বন্ধ করে বিদ্যুৎ গতিতে প্রিয়ার কাছে চলে আসে। দু হাতে প্রিয়া বাহুর খামচে ধরলেও প্রিয়া যেন কিছু হুঁশ আসে। ভয়ার্থক টলমল চোখে এরিককে দেখে। পালিয়েছিল প্রিয়া? হাঁ তো, কলিজার কত বড় ভাব তো। একে তো ওই দিন একটা ছেলেকে কিস করেছিলি, আবার আজকে বিয়ে করবি না বলে পালিয়েছিস। তোর এত বড় সাহস! জানে মায়া মায়া নেই, ইজ্জতের মায়া নেই। শেষে কথাটা এরিক বাঁকা হাসিয়ে বলল। প্রিয়ার চোখের পানি বাদ মানে না এবার। একটাই তো তার দুর্বল। ছেলেবেলা থেকেই এরিক ক্রমাগত এসবের ভয় দেখিয়ে এসেছে। খুব বেশি ব্রাশ ট্যাস ট্রাস না করলেও প্রিয়া এরিকের থেকে অল্প হলেও ট্রাস শিকার হয়েছে। সেজন্য সে এরিকের আলাদাভাবে ভয় পায়। হাত পা অদৃশ্য শিকড়ে বাঁধা, যেন কিছুই বলতে পারে না, সব সময় নিতে হয়। প্রিয়া নাক টেনে বলে, দয়া করে এরিক ভাই, এভাবে এমন করবে না। আমি আমি প্লিজ আমি বাঁচতে চাই প্লিজ। এরিক বোধহয় কিছু দমে যায়। প্রিয়ার প্রতি যে তার একটা দুর্বল আছে, সে চরিত্রহীন, তবে প্রিয়ার জন্য তার মনে অন্যরকম টান। কিসের টান সেটা এরিক জানে না, জানার ইচ্ছেও নেই, কিন্তু প্রিয়াকে তার দরকার। শারীরিকভাবে নয় হয়তো, সে মানসিক শান্তির জন্য প্রিয়াকে চায়। তবে প্রিয়ার কে আঘাত করেও সে শান্তি পায়। এরিক প্রিয়াকে ছাড়ে না। প্রিয়াকে আরও একটু শায়েস্তা করতে হঠাৎ প্রিয়ার গলা নিজের মুখ ডুবিয়ে দেয়। প্রিয়ার শরীর ঘৃণায় থরথর করে কেঁপে ওঠে। শ্বাস আটকে যায়। কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলে, দোহাই লাগে, কলঙ্ক দিও না এরিক ভাই। প্রিয়ার শরীর ঢলে পড়তে চায়। এত মানসিক চাপ মেয়েটা বোধহয় নিতে পারেনি। ঠিকভাবে শ্বাস নিতে পারায় শেষমেশ শরীর ছেড়ে দেয়। এরিক, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ তার ভালো লেগেছে, আবার খারাপও লাগছে। প্রিয়া কষ্ট পাচ্ছে ভেবে এরিকের ভালো লাগছে, আবার প্রিয়া যদি মরে যায় এটা ভেবে এরিক হৃদয়ের যন্ত্রণা হচ্ছে। এরিক না পেরে বিরক্তও হয়। এসব কেমন অনুভূতি! বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে মায়ের রুমে যায়। প্রিয়া রুম তাকে পাঠিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। প্রিয়া নিজের রুমে সোফায়
বউ সেজে বসে আছে। তার সামনেই কাজী সাহেব বসে প্রিয়াকে কবুল বলতে বলেছে। তবে প্রিয়া নীরব, চোখ মুখ শক্ত করে চুপচাপ বসে আছে সে। তখন এরিক নিজের মাকে প্রিয়ার কাছে পাঠিয়ে দিয়েছে। ইলামা খান প্রিয়ার চোখে মুখে পানি দিয়ে সেলস ফিরিয়েছে। রজনী খানকে প্রিয়ার আশেপাশে আসতে বারণ করায় তিনি বা অন্য কেউ আসতে পারেনি। প্রিয়ার সেলস আসার পর এরিক তারা তারা দোয়াই ইমরান বেগম প্রিয়াকে বিয়ের জন্য আমার খয়েরি লেহেঙ্গা পরিয়ে দিয়েছে, সাথে গয়না। কোনো প্রকার মেকআপ করতে পারেনি কারণ প্রিয়া বাধা দিয়েছে। এরিকও দ্রুত বিয়ে সম্পূর্ণ করতে চাওয়ায় এভাবে প্রিয়াকে নিয়ে বিয়েতে পড়াতে বললেন। পুরোটা সময় প্রিয়া নীরব থেকেছে এবং কবুল বলতে বলায় সময়ও প্রিয়া নীরবেই রয়েছে, যেন সে এক জীবন্ত পুতুল। এদিকে অনেকক্ষণ চেষ্টা করার পর যখন প্রিয়া কবুল না বলে তখন এরিক মাথায় রক্ত চাপে প্রিয়াকে টেনে দাঁড় করিয়ে শক্ত হাতে চড় মারে। চুলগুলো মুঠি করে ধরে হিসিয়ে বলল, কবুল বলো প্রিয়া, আমাকে আর রাগাস না, খোদার কসম তোর জীবন নরক করে দেব। ইলামা খান এগিয়ে আসতে চাইলে কুন্দল খান বাধা দিয়ে চোখ রাঙিয়ে দেয়। ইলামা খান অসহায় চোখে প্রিয়াকে দেখে, এরপর সোফায় নির্লিপ্ত হয়ে বসে থাকা ওসমান খানকে দেখে। এদিকে ব্যথায় প্রিয়া চুপ থাকতে পারে না, ফুপিয়ে কাঁদতে কাঁদতে এক হাতে এরিকের থেকে নিজের চুল সরাতে চায়। ইতিমধ্যে চর খাওয়ার প্রিয়ার ঠোঁটের কোণে কেটে রক্ত গড়িয়ে পড়ছে। প্রিয়া নিজের বাবার দিকে তাকিয়ে থাকে অসহায় চোখে। অতঃপর এই দিকের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না এরিক ভাই। আমি আমি একজনকে ভালোবাসি। তৎক্ষণাৎ এরিক হুঙ্কার দিয়ে ওঠে, প্রিয়ার চুলের মুঠি ধরে সজোরে সামনে টেবিলের উপর ছুঁড়ে মারে। মুহূর্তে ব্যান্ডেজ করা জায়গায় পুনরায় রক্ত ভিজে ওঠে। প্রিয়ার ব্যথা সইতে না পেরে হাউমাউ করে কেঁদে ওঠে। পাশেই ওসমান খানের পা জোড়া হামাগুড়ি দিয়ে গিয়ে জড়িয়ে ধরে। আল্লাহর দোহাই লাগে বাবা, এমন করো না, আমি মরে যাচ্ছি বাবা। আমি আমি সব পেপারটি তোমায় দিয়ে দেব, তবুও আমার একটু বাঁচতে দাও প্লিজ। আমি বাঁচতে চাই বাবা, ও বাবা, আমি বাঁচতে চাই। প্রিয়া আত্মনাদে মন গলে না ওসমান খানের। নিজের পায়ের কাছে থেকে প্রিয়াকে ঝাড়ি মেরে ছড়িয়ে দেয়। বিরক্ত সহিত বলে, এইসব নাটক দেখে ভালো লাগে না এরিক, মেয়েটাকে যেভাবে পারো কবুল বলাও। ওসমান খান কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। তবে দরজার সামনে পা রাখতেই তিনি থেমে যান। এদিকে প্রিয়া শেষ চেষ্টা করে বাবার পেছনে ছুটতে গেলে এরিক এসে প্রিয়ার হাত ধরে। প্রিয়া সেদিকে তাকিয়ে নিজেকে সারাতে সারাতে দরজার দিকে তাকায়। ওসমান খানকে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সকলে অবাক হয়। শুনশান নীরবতার মাঝে শুধু প্রিয়ার কান্নার শব্দ শোনা যাচ্ছে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন বা চাচ্চু? কে কে সামনে? এরিক ভ্রু কুঁচকে প্রিয়াকে ছেড়ে ওসমান খানের পাশে গিয়ে দাঁড়াতেই সে নিজে থমকে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, তুমি এখানে? একে একে সকালে গিয়ে করিডোরে প্রিয়ার বাবার পাশে দাঁড়ায়। প্রিয়ার বাবার সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে সকলেই ভয়ে জমে যায়। শেষে প্রিয়া সকলের সামনে এমন করতে দেখে একটু আশার আলো দেখে। সে যা ভাবছে তাই নয় তো? প্রিয়া দু হাতের লেহেঙ্গা উঁচু করে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বের হয়। তখন পড়ে যাওয়ায় তার পায়েও আঘাত লেগেছিল। দোতলায় করিডোরে একপাশে নিজের গার্ডেন্স নিয়ে দাঁড়িয়ে আছে জোহান। চোখে মুখে অদ্ভুত এক গম্ভীরতা। তাই মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রিয়াসহ ওসমান খান, কুন্দল খান, এরিক এবং ইলমা খান। জোহান পূর্ণ দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকায়। মেয়েটা তাকে দেখে সকালের মতোই থমকে গিয়েছে। পরনে খয়েরি বিয়ের লেহেঙ্গা, চুলগুলো এলোমেলো, কপালে সাদা ব্যান্ডেজ চাপিয়ে রক্তের এক পাশ থেকে গড়িয়ে পড়েছে। ঠোঁটের কোণে কাটা দাগ। কান্নার ফলে ছোট ছোট চোখ
দুটো আরও ছোট হয়ে গিয়েছে। অতিরিক্ত ফর্সা না হলেও প্রিয়ার গায়ের রং ফর্সাই বলা চলে। সেজন্যই গালের ওপর হাতের চাপ স্পষ্ট না হলেও বোঝা যাচ্ছে। মাথায় জড়িয়ে দেওয়া দোপাট্টা খয়েরি পড়েছে কাঁধে। দুহাতে লেহেঙ্গা উঁচু করে ধরে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটাকে এই অবস্থায় দেখে জোহানের বোধহয় কোথাও লাগে, ঠিক কোথায় লাগে সেটা বুঝে আসে না। এমন বিধ্বস্ত কোনো মেয়েটা ওসমান খানের আদুরের মেয়ে কি আসলেই আদুরের? এই মুহূর্তেই প্রিয়াকে দেখে তো তার খটকা লাগছে। সে তো ওসমান খানের শেষ কথাটাও শুনেছে। বাড়ির অভ্যন্তরে আসলে আসলেই অন্য কিছু। হঠাৎ ঝড়ে হওয়া নেয় কেন এসেছে জোহানের বুকে আসতে পড়ে। জোহান চমকায়, তবে মুহূর্তে সে নিজেকে গম্ভীর স্বভাবে নিয়ে যায়। তার হৃৎস্পন্দন বাড়ে, কিন্তু সে নিজেকে শাসায়। এবারে একবার ভাবে ধরবে না, পরক্ষণেই আপনি ডান হাত উঠে গিয়ে প্রিয়াকে আগলে নেয়। জোহান কিছুটা দ্বিধায় ভোগে, তবুও সে প্রিয়াকে ছাড়তে পারে না। ধীরে ধীরে সে দৃষ্টি নামিয়ে নিজের দিকে তাকায়। উচ্চতায় প্রিয়ার মাথা তার বুকে ঠেকেছে। মাথাটা এত লিলিপুট কেন? জোহানের এক মুহূর্ত এখানে দেখে যেন প্রিয়া কান্নায় বাঁধ ভাঙে। সেও অপেক্ষা করে না, দৌড়ে এসে নির্লিপ্ত জোহানের বুকে আশ্রে পড়ে। হোটেলে জোহানের সেই প্রস্তাবে বিষয়টা মাথায় থাকলেও সে পাত্তা দেয় না। হোটেলে থেকে বেরিয়ে যে সে অনেক কিছুই মিল খুঁজে পেয়েছে। অবাক লাগলেও প্রিয়া বিশ্বাস ছিল জোহান আসবে। তবে শেষ মুহূর্তে জোহানকে না দেখে সে না পেরে বাবার পায়ে পড়েছিল। তবে জোহান এসেছে তাকে বাঁচাতে। প্রিয়া দুই হাত শক্ত করে জোহানকে জড়িয়ে ধরে, আরও শক্ত করে ধরতে চায়। জোহান স্পষ্ট বুঝতে পারে তার কিছুটা খটকা লাগে। এর মাঝেই কোথা থেকে এরিক ভয় ডর ভুলে হুঙ্কার ছুঁড়ে এগিয়ে আসে। প্রিয়া, খা। তুই কোন সাহসে পরপুরুষ শুয়ে দেখেছিস? মারবে? এদিকে আয়। এরিক প্রিয়াকে ধরতে আসে সেটা বুঝতে পেরে প্রিয়া নিজেকে নাক মুখ জোহানের বুকের মাঝে ঠেলে ধরে নিজের সর্বশক্তি দ্বারা জোহানকে আঁকড়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। এতক্ষণ পুরোটা সময় জোহান নীরব ছিল, তবে এই মুহূর্তে এসব সে নীরব থাকতে পারে না। প্রিয়াকে উদ্দেশ্য করে এরিক দোয়ার দেয়া গালিগুলো শুনে রাগে তার গাল ফুলে ফেঁপে ওঠে। কেন জানি সহ্য হয় না বিষয়টা। মুহূর্তের মাঝেই প্রিয়াকে শক্ত করে ধরে এগিয়ে আসা এরিকের পেটে লাথি বসিয়ে দেয়। রাগী চোখে তাকিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলে, জানোয়ারের বাচ্চা, একেবারে তোর বুক চিরে হৃৎপিণ্ডটা দেখাবো। কত বড় সাহস তোর! তুই আমার জিনিসের দিকে হাত বাড়াস! ওসমান খান আর কুন্দল খান দ্রুত এগিয়ে এরিকের ধরে ওঠে। জোহানের এক লাথিতেই তো এরিক মুখ থুবড়ে পড়েছে। জোহানের কথা শুনে সকলে যেন অবাক হয়, তেমনি ভয়ে জর্জরিত হয়। ওসমান খান সাহস করে বলে, দেখো বাবা জোহান, তোমার তোমার যা চাই দেওয়া যাবে। আমার মেয়েটাকে ছেড়ে দাও। প্রতি উত্তরে জোহান কিছু বলার আগেই প্রিয়া আতঙ্কে ওঠে। জোহানকে আরও অস্পষ্টে ধরে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে, থাকবো না, থাকবো না, নিয়ে চলো, প্লিজ নিয়ে চলো। মারবে ওরা। প্রিয়া বাচ্চাদের মতো একাই কথা আওড়ায়। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তার শ্বাস আটকে আসে। জোহান যেন কিছু ভাবে। প্রিয়াকে এভাবে দেখে তার বুকে একটা সূক্ষ্ম ব্যথা আবির্ভাব ঘটে। জোহান ওসমান খানের দিকে তাকায়। ভদ্রলোক ভয়ার্থক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। জোহান মনে মনে হাসে। কিছু না করতেই এই অবস্থা। হাঁ, জোহান সেকেন্ডের মাঝেই সিদ্ধান্ত নেয়। কেন, কোন ধরনের বাক্য বিনিময় না করে প্রিয়াকে কোলে তুলে নেয়। সিঁড়ি বেয়ে সোজা নিচে নেমে আসে। নিচে অনেক মেহমান আছে অবশ্য। সকালের মাথা জোহানের লোক নেমে আসে। জোহান প্রিয়াকে সোফায় বসিয়ে দিয়ে সরে আসতে চাইলে প্রিয়া তার গলা ঝাপটে ধরে, মাথা নাড়িয়ে বারবার বারণ করছে না যেতে। জোহান না পেরে নিজেও প্রিয়ার পাশে বসে। প্রিয়া জোহানের বাহুতে মাথা গুঁজে দেয়। জোহান ওসমান খান এবং কন্দুল খানকে ইশারা করে সামনে সোফায় বসাতে বলে। ইলোমা বেগমকে দিকে তাকিয়ে প্রিয়ার ট্রিটমেন্ট করতে বলে। ভদ্র মহিলার সাহস পায়। এতক্ষণে বুঝে গিয়েছে এই বাড়ির পুরুষরাই যত ক্ষমতা দেখাক না কেন, জোহান
ঠিকই ভয় পাচ্ছে। তিনি এসে প্রিয়াকে চিকিৎসা লেগে পড়ে। জোহান ওসমান খানকে উদ্দেশ্য করে বলে, প্রস্তাব দিও একটা। শুনেছি আপনার সমস্ত সম্পত্তি আপনার বাবা আপনার মেয়ের নামে দিয়ে গিয়েছে। সেজন্যই বোধহয় এসব জোর জবরদস্তি হচ্ছিল। জোহান এরিকের ইশারা করে বলে। ওসমান খান পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছেছে। তার গলায় কিছু স্বর বের হচ্ছে না ভয়ে। জোহানকে তিনি খুব ভালো করেই চেনে। আপনার মেয়েকে আমি চাই ওসমান খান। ওসমান খান অস্থির হন। কুন্দল খান জিজ্ঞেস করে মানে? মানে এই মুহূর্তে প্রিয়াতা খানের সাথে আমার বিয়ে হবে। বিনিময়ে প্রিয়ার নামে যা সম্পত্তি আছে সব আপনার নামে করে দেওয়া হবে। কুন্দল খান খানিকটা বিরক্ত হন। প্রিয়ার ২০ বছর না হলে প্রিয়া সম্পত্তি হস্তদন্ত করা যাবে না। জোহান বাঁকা হাসে। আব্রাহামকে ইশারা ইশারা করলে আব্রাহাম একটা ফাইল এগিয়ে দেয়। কুন্দল খান ফাইলের মাঝে কাগজ থেকে অবাক হন। বয়স বাড়িয়ে ২০ করে দিয়েছে প্রিয়া, তাই একই সাথে বিয়ের রেজিস্ট্রি পেপার এবং এই দলিলে সই করবে। দুই ভাই মুখ চাওয়াচাওয়ি করে। জোহানকে কিছু করতে গেলে জোহানের চোখের দৃষ্টি দেখে থেমে যায় তারা। তাদের এখন এই মৃত্যুর ইচ্ছে নেই যে জোহান যা বলেছে তাই হয়েছে। প্রিয়ার বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করার পর পেপারে সাইন করে দিয়েছে। তবে এত কিছুর মাঝে জোহানের মাথায় নতুন চিন্তা এসেছে। প্রিয়া কেন বাক্য বিনিময় না করে বিয়ের পেপারে সই করেছে? এমনকি তাড়াহুড়ো করে কবুলও বলেছে। মেয়েটা এমন করলো কেন সেটাই ভাবছে না সে। প্রিয়ার থেকে তো জোহানের কবুল বলতে দেরি হয়েছে। সব কিছু শেষ করে প্রিয়া আর বসতে চায় না। কান্না না করলেও কান্নার ভাব থেকে এগিয়ে গিয়েছে। একটু পর পর নাক টানছে। জোহান প্রিয়াকে নিয়ে আসে, গাড়িতে বসে। এদের সাথে হিসাব পরে বুঝে নেবে, আগে প্রিয়াকে নিয়ে ঠিকঠাক বুঝুক। সে হিসেবে রওনা হয় হোটেলের উদ্দেশ্য। গল্প প্রিয় এবং চলবে।